রাত তখন 10:30। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। জানালার পাশে চুপচাপ বসেছিল রুদ্র, হাতে এক কাপ কফি। কিন্তু কফিটা অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে। আজও তার ঘুম আসছে না। 4 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা এখনও তাকে তাড়া করে বেড়ায়। হঠাৎ তার ফোনটা কেঁপে উঠল। অচেনা একটা নম্বর। মেসেজে লেখা, আমি কাল বিয়ে করছি, যদি একবার শেষবারের মতো দেখা করতে চাও তাহলে বিকেল 5টায় আমাদের সেই পুরনো ক্যাফেতে এসো, নন্দিনী। মেসেজটা পড়ে রুদ্র যেন পাথর হয়ে গেল। নন্দিনী, 4 বছর আগে যে মেয়েটা কোনো কথা না বলেই তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল, আজ সে হঠাৎ ফিরে এলো কেন? আর যদি সত্যি বিয়ে করে তাহলে এই শেষ দেখা করার মানে কি? রুদ্র সারা রাত একটুও ঘুমাতে পারল না। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, নন্দিনী কি সত্যিই তাকে ভালোবাসতো, নাকি সবটাই ছিল একটা ভুল? পরদিন দুপুর থেকে রুদ্রের মন অস্থির হয়ে উঠল। ঘড়ির কাঁটা যেন এগোতেই চাইছে না। বহুদিন পর সে আলমারি খুলে নীল রঙের সেই শার্টটা বের করলো, যেটা নন্দিনী একদিন বলেছিল এই রঙে তোমাকে সবচেয়ে ভালো লাগে। বিকেল 5:10 আগেই রুদ্র পৌঁছে গেল তাদের প্রিয় ক্যাফেতে। চারদিকে তাকিয়ে সে নন্দিনীকে খুঁজতে লাগলো। হঠাৎ জানালার ধারে টেবিলে তার চোখ আটকে গেল। সাদা শাড়ি, হালকা মেকআপ, কপালে ছোট্ট লাল টিপ। আগের মতোই সুন্দর লাগছে নন্দিনীকে, তবে মুখে সেই চেনা হাসিটা আর নেই। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গেল। নন্দিনী মাথা তুলে তাকালো। দুজনের চোখ এক হতেই যেন 4 বছরের সব স্মৃতি ফিরে এলো। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। শেষ পর্যন্ত নন্দিনী নীরবতা ভাঙল। কেমন আছো? রুদ্র মৃদু হেসে বলল, ভালো থাকার চেষ্টা করছি। আর তুমি? নন্দিনী উত্তর দিল না, শুধু টেবিলের উপর রাখা একটি ছোট্ট খাম রুদ্রের দিকে বাড়িয়ে দিল। এটা তোমার জন্য, কিন্তু খামটা এখন খুলবে না, আমি চলে যাওয়ার পর খুলবে। রুদ্র অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি সত্যিই কাল বিয়ে করছো? নন্দিনী কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলল, হ্যাঁ, কিন্তু তার আগে তোমার কাছে একটা সত্যি কথা বলার আছে। এমন একটা সত্যি যেটা আমি 4 বছর ধরে বুকের মধ্যে লুকিয়ে রেখেছি। রুদ্রের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। কী সেই সত্যি? কেন 4 বছর আগে নন্দিনী কোনো কথা না বলেই তাকে ছেড়ে চলে গিয়েছিল? নন্দিনী কিছুক্ষণ চুপ করে জানালার বাইরে তাকিয়ে রইল। বাইরে হালকা বৃষ্টি পড়ছে। তারপর ধীরে ধীরে বলল, রুদ্র, তুমি আজও মনে করো আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, তাই না? রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, সেদিন তুমি একবারও আমার কথা শুনতে চাওনি। ফোন বন্ধ করে দিলে, সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিলে। তারপর শুনলাম তুমি শহর ছেড়ে চলে গেছো। আমি আর কি ভাবতাম? নন্দিনীর চোখে জল চলে এলো। না রুদ্র, আমি তোমাকে ছেড়ে যাইনি, আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। রুদ্র অবাক হয়ে বলল, মানে? নন্দিনী ব্যাগ থেকে একটি পুরনো ছবি বের করলো। ছবিটা দেখে রুদ্রের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ছবিতে দেখা যাচ্ছে রুদ্র অন্য একটি মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। রুদ্র কাঁপা গলায় বলল, এই ছবিটা? নন্দিনী বলল, এই ছবিটাই আমার কাছে পাঠানো হয়েছিল। সঙ্গে লেখা ছিল, রুদ্র তোমাকে কখনো ভালোবাসেনি, সে অন্য কাউকে বিয়ে করতে চলেছে। রুদ্র ছবিটা হাতে নিয়ে কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর হঠাৎ বলে উঠল, এটা সত্যি নয়, এটা আমার অফিসের অনুষ্ঠানের ছবি। মেয়েটা আমার সহকর্মী। কেউ ইচ্ছে করে এমনভাবে ছবি কেটে পাঠিয়েছিল যাতে মনে হয় আমরা সম্পর্কে আছি। নন্দিনী মাথা নিচু করে বলল, আজ আমি জানি, কিন্তু তখন জানতাম না। আমি ভেবেছিলাম তুমি আমাকে ঠকিয়েছ, তাই কোনো প্রশ্ন না করেই চলে গিয়েছিলাম। রুদ্রের চোখ ভিজে উঠল। 4 বছরের বিচ্ছেদ, শুধু একটি মিথ্যা ছবির জন্য? কিন্তু তখনই নন্দিনী এমন একটি কথা বলল যা শুনে রুদ্রের পায়ের তলা থেকে মাটি সরে গেল। রুদ্র, আমি শুধু কাল বিয়ে করছি না, আমার হাতে আর খুব বেশি সময়ও নেই। রুদ্র যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সে কাঁপা গলায় বলল, কি বললে? তোমার হাতে আর বেশি সময় নেই কেন? মানে? নন্দিনী ধীরে ধীরে ব্যাগ থেকে একটি মেডিকেল রিপোর্ট বের করে রুদ্রের হাতে দিল। রুদ্র রিপোর্টের পাতাগুলো উল্টাতে উল্টাতে দেখল, কয়েক মাস আগে নন্দিনীর শরীরে একটি জটিল অসুখ ধরা পড়েছে।
ডাক্তার চিকিৎসা চালিয়ে যেতে বলেছেন, কিন্তু পরিস্থিতি সহজ নয়। রুদ্রের চোখ ঝাপসা হয়ে গেল। তুমি আমাকে আগে জানাওনি কেন নন্দিনী? নন্দিনী মৃদু হেসে বলল, যে মানুষটা আমাকে ঘৃণা করে তার কাছে নিজের কষ্ট নিয়ে গিয়ে কী লাভ হতো? রুদ্র সঙ্গে সঙ্গে বলল, আমি কোনোদিনও তোমাকে ঘৃণা করিনি নন্দিনী, প্রতিদিন তোমার ফেরার অপেক্ষা করেছি। নন্দিনীর চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। কিছুক্ষণ নীরব থাকার পর সে বলল, বিয়েটা আমার নিজের ইচ্ছায় হচ্ছে না। বাবা খুব অসুস্থ, তার একটাই ইচ্ছে আমি যেন তার চোখের সামনে সংসার শুরু করি, তাই আর না করতে পারিনি। রুদ্র চুপচাপ বসে রইল। এত বছরের ভুল বোঝাবুঝি, অভিমান আর অপেক্ষা সব কিছুই যেন এক মুহূর্তে অর্থহীন হয়ে গেল। নন্দিনী টেবিলের উপর রাখা সেই খামটার দিকে তাকিয়ে বলল, আমি চলে যাওয়ার পর খামটা খুলবে। সেখানে এমন একটি সত্যি আছে যা আমি মুখে বলতে পারিনি। হয়তো সেই সত্যিটাই তোমার জীবন বদলে দেবে। এই বলে নন্দিনী ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রুদ্র তাকে থামাতে চাইল, কিন্তু নন্দিনী একবারও পিছনে না তাকিয়ে ক্যাফে থেকে বেরিয়ে গেল। রুদ্রের সামনে পড়ে রইল শুধু একটি সাদা খাম। নন্দিনী চলে যাওয়ার পরও রুদ্র অনেকক্ষণ ক্যাফেতে বসে রইল। তার মনে হচ্ছিল সব কিছু যেন দুঃস্বপ্ন। কাঁপা হাতে সে সাদা খামটা খুলল। ভেতরে ছিল একটি চিঠি আর একটি ছোট্ট ছবি। চিঠির শুরুতে লেখা ছিল, প্রিয় রুদ্র, যদি এই চিঠিটা তোমার হাতে পৌঁছায় তার মানে আমি আমার সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। মুখে বলতে পারিনি, তাই লিখে যাচ্ছি। রুদ্র ধীরে ধীরে পড়তে শুরু করলো। 4 বছর আগে আমি তোমার উপর বিশ্বাস হারিয়েছিলাম। আজ বুঝেছি ভুলটা আমার ছিল, কিন্তু শুধু এই ভুলের জন্য আমি তোমার কাছে ফিরে আসিনি। কারণ আমি জানতাম আমার ফিরে আসা তোমার জীবনকেও আবারও অস্থির করে দেবে। রুদ্রের চোখ ভিজে উঠল। চিঠিতে আরও লেখা ছিল, আমি তোমাকে কখনো ভুলিনি। প্রতিটা জন্মদিনে তোমার জন্য প্রার্থনা করেছি। প্রতিটা বৃষ্টির দিনে মনে হয়েছে তুমি হয়তো এখনও জানলার পাশে বসে আছো। এরপর রুদ্র ছবিটা হাতে নিল। ছবিটা থেকে তার বুকটা হু হু করে উঠল। এটা তাদের দুজনের প্রথম একসঙ্গে তোলা ছবি। ছবির পিছনে নন্দিনীর হাতের লেখায় লেখা, যদি কোনোদিনও আমরা হারিয়ে যাই মনে রেখো আমার ভালোবাসা কখনো হারাবে না। ঠিক তখনই রুদ্রের ফোন বেজে উঠল। অচেনা নম্বর। ফোন ধরতেই ওপাশ থেকে কাঁপা গলায় একজন বলল, আপনি কি রুদ্র? আমি নন্দিনী ছোট বোন। দিদি বাড়ি ফেরা পথে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আপনি যদি আসতে পারেন দয়া করে তাড়াতাড়ি আসুন প্লিজ। রুদ্র আর এক মুহূর্ত দেরি করল না। চিঠিটা বুকের কাছে চেপে ধরে সে হাসপাতালের দিকে দৌড়ে গেল। হাসপাতালে করিডোরে দৌড়াতে দৌড়াতে পৌঁছালো রুদ্র। বুকের ভেতর যেন হৃদস্পন্দন নয়, ঝড় বইছে। জরুরি বিভাগের বাইরে দাঁড়িয়ে কাঁদছিল নন্দিনী ছোট বোন নীলা। রুদ্র কাছে যেতে নীলা চোখ মুছে বলল, আপনি রুদ্রদা? রুদ্র শুধু মাথা নাড়ল। নীলা কাঁপা গলায় বলল, দিদি ক্যাফে থেকে ফেরার সময় হঠাৎ রাস্তায় অজ্ঞান হয়ে যায়। লোকজন হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার বলছেন অবস্থা খুব সংকটজনক। রুদ্রের বুকটা মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই অপারেশন থিয়েটারে দরজা খুলে একজন ডাক্তার বাইরে এলেন। তিনি চারদিকে তাকিয়ে বললেন, রুদ্র নামে কেউ কি আছেন? রুদ্র দ্রুত এগিয়ে গেল। ডাক্তার গম্ভীর মুখে বললেন, রোগী বারবার আপনার নাম বলছে, তবে ওর অবস্থা খুবই জটিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু পরবর্তী কয়েক ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। রুদ্রের চোখ ভিজে উঠল। কিছুক্ষণ পর একজন নার্স এসে বললেন, রোগী আপনাকে 1 মিনিটের জন্য দেখতে চাইছেন। রুদ্র ধীরে ধীরে কেবিনে ঢুকলো। নন্দিনী অক্সিজেন মাস্ক পরে শুয়ে আছে, মুখটা ফ্যাকাশে, কিন্তু রুদ্রকে দেখে তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। সে খুব আস্তে করে বলল, আমি জানতাম তুমি আসবে। রুদ্র তার হাত শক্ত করে ধরে বলল, এভাবে কথা বলো না, তুমি সুস্থ হয়ে যাবে। আমরা আবার নতুন করে সব শুরু করব। নন্দিনী মৃদু মাথা নাড়ল। যদি যদি আমি না ফিরি তাহলে একটা কথা রাখবে? রুদ্র চোখের জল লুকিয়ে রাখল। না, এসব কথা একদম বলবে না, তুমি ঠিক হয়ে যাবে। নন্দিনী ধীরে ধীরে বলল, তবুও প্রতিশ্রুতিটা দাও। রুদ্র তার হাত আরও শক্ত করে ধরে ফিসফিস করে বলল, আমি কথা দিচ্ছি। ঠিক তখনই মনিটরের শব্দ হঠাৎ
দ্রুত বেজে উঠল। ডাক্তার আর নার্সরা দৌড়ে কেবিনে ঢুকে পড়লেন। রুদ্রকে বাইরে নিয়ে যাওয়া হলো। কাচের ওপাশে দাঁড়িয়ে সে শুধু একটাই প্রার্থনা করতে লাগলো, ঈশ্বর, এবার শুধু ওকে ফিরিয়ে দাও। অপারেশন থিয়েটারের লাল আলোটা যেন থামতেই চাইছিল না। বাইরে দাঁড়িয়ে রুদ্র বারবার সেই চিঠিটার দিকে তাকাচ্ছিল। প্রতিটা মুহূর্ত যেন এক একটা বছরের মতো দীর্ঘ লাগছিল। প্রায় 2 ঘন্টা পর দরজা খুলে বেরিয়ে এলেন ডাক্তার। রুদ্র ছুটে গিয়ে জিজ্ঞাসা করলো, ডাক্তার, নন্দিনী কেমন আছে? ডাক্তার হালকা হাসলেন। বিপদ পুরোপুরি কাটেনি, তবে আপাতত সে নিরাপদ। সময় মতো হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলেই আমরা তাকে বাঁচাতে পেরেছি। এখন ওর দীর্ঘ চিকিৎসা দরকার। রুদ্র যেন নতুন জীবন ফিরে পেল। কয়েকদিন পর নন্দিনীর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হলো। এক বিকালে হাসপাতালের বাগানে দুজন পাশাপাশি বসেছিল। নন্দিনী মৃদু হেসে বলল, জানো, আমি ভেবেছিলাম তুমি আর কোনোদিনও আমার জীবনে ফিরে আসবে না। রুদ্র তার দিকে তাকিয়ে বলল, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সে পথ খুঁজে নেয়, শুধু আমরা মাঝে মধ্যে ভুল পথে হাঁটি। নন্দিনীর চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে বলল, আমাকে ক্ষমা করতে পারবে তুমি? রুদ্র মুচকি হেসে তার হাতটা নিজের হাতে নিয়ে বলল, ক্ষমা নয়, এবার থেকে শুধু বিশ্বাস থাকবে, আর কোনো ভুল বোঝাবুঝি নয়। 6 মাস পর একটি ছোট্ট অনুষ্ঠানে 2 পরিবারের উপস্থিতিতে রুদ্র আর নন্দিনীর আংটি বদল হলো। অনুষ্ঠান শেষে নন্দিনী সেই পুরনো চিঠিটা রুদ্রের হাতে দিয়ে বলল, এটা রেখে দাও, যখনই আমাদের মধ্যে অভিমান হবে এই চিঠিটা পড়বে, তাহলে মনে থাকবে একটা ভুল বোঝাবুঝি আমাদের 4 বছর কেড়ে নিয়েছিল। দ্বিতীয়বার যেন সেই ভুল না হয়। রুদ্র হেসে বলল, এবার থেকে কোনো চিঠি নয়, যা বলার সামনে দাঁড়িয়েই বলবো। দুজন একে অপরের হাত শক্ত করে ধরল। বাইরে আবার হালকা বৃষ্টি শুরু হয়েছে, তবে এবার সেই বৃষ্টি বিচ্ছেদের নয়, একটি নতুন জীবনের, নতুন ভালোবাসার এবং নতুন বিশ্বাসের সূচনা।